গাজা ভূখণ্ড বা গাজা উপত্যকা হলো ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি স্বশাসিত ফিলিস্তিনি অঞ্চল। বন্ধুরা, আজ কথা বলবো বিশ্বের সবচেয়ে নির্মমতম অমানবিক অন্যায়গুলো যেখানে হচ্ছে সেই উপত্যকা সম্পর্কে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি। 8টি ফিলিস্তিনি শরণার্থী শিবির এবং 11টি গ্রাম নিয়ে অঞ্চলটি প্রায় 320 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 4টি শহর নিয়ে গঠিত। প্রায় 12 লক্ষ ফিলিস্তিনি এবং 17,000 নতুন ইসরায়েলি বসতি স্থাপনকারী এতে বসবাস করে। গাজা ভূখণ্ডের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর এবং উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে রয়েছে ইসরায়েল। যদিও জাতিসংঘে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডের স্বাধীনতা পুরোপুরি স্বীকৃত নয়, এই অঞ্চলটি ইতিমধ্যে ফিলিস্তিনি হামাস সরকারের শাসনে রয়েছে। গাজা ভূখণ্ডের পূর্ব সীমান্ত ইসরায়েলের দখলে এবং সিনাই মরুভূমিস্থ দক্ষিণ সীমান্ত মিশরের দখলে রয়েছে। 1948 সাল থেকে 1967 পর্যন্ত পুরো ভূখণ্ড মিশরের দখলে ছিল। 1967 সালের আরব ইসরায়েলি যুদ্ধে ইসরায়েল এই ভূখণ্ড দখল করে নেয়, যা এখনো ইসরায়েলের দখলে রয়েছে। ব্রিটিশ উপনিবেশের পূর্বে গাজা ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর ব্রিটিশ 1918 থেকে 1948 ও মিশর 1948 থেকে 1967 শেষে এটি ইসরায়েলের অধীনে আসে। 1993 সালের অসলো চুক্তি অনুসারে ইসরায়েল ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়, যা গাজা সীমিত পরিসরে স্বশাসন প্রতিষ্ঠা করে। 2007 সাল থেকে অঞ্চলটি কার্যত হামাস কর্তৃক পরিচালিত হচ্ছে, যারা নিজেদের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি দাবি করে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি এলাকায় তাদের নজিরবিহীন আক্রমণ শুরু করেছিল বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং দরিদ্র একটি অঞ্চল গাজা থেকে। এই উপত্যকায় সশস্ত্র সংঘাতের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। এর মধ্যে বেশ কিছু সংঘাতের ঘটনা সাম্প্রতিক সময়ে হয়েছে। কয়েক দশক ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। গাজা উপত্যকায় 2007 সাল থেকে শাসন করে আসছে হামাস, কিন্তু 7ই অক্টোবর ফিলিস্তিনি এই যোদ্ধাদের হামলা সবাইকে হতবাক করে দিয়েছে। হামাস ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে। সেই সাথে অনেক হামাস যোদ্ধা গাজার সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে। এরপর তারা ইসরায়েলি বাসিন্দাদের উপর হামলা চালায়, শত শত মানুষকে হত্যা করে এবং বহু সংখ্যক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এই হামলাকে গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পরিচালিত এ যাবৎকালে সবচেয়ে বড়, ভয়াবহ এবং পরিকল্পিত আন্তঃসীমান্ত অভিযান বলে মনে করা হয়। প্রশ্ন হলো, গাজা উপত্যকার ইতিহাসে কি আছে? মানবাধিকার সংস্থা এবং ফিলিস্তিনিরা কেন একে বিশ্বের বৃহত্তর উন্মুক্ত কারাগার হিসেবে আখ্যা দিয়েছে? 1992 সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজেক রবিন এক মার্কিন প্রতিনিধিকে বলেছিলেন, আমি চাই গাজা সমুদ্রে ডুবে যাক, কিন্তু তা হবে না, তাই আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। আইজেক রবিন 1995 সালের এক ইহুদি চরমপন্থীর হামলায় নিহত হন। তবে তিনি যে সমাধানের কথা বলেছিলেন, 30 বছরের বেশি সময় পরেও সেই সমাধানের কোনো লক্ষণ দেখা যায়নি। গাজা উপত্যকায় 41 কিলোমিটার দীর্ঘ এবং 10 কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল, যা ইসরায়েল, মিশর এবং ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত। এখানে প্রায় 23 লাখ মানুষ বসবাস করে, যা বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে একটি। গাজা উপত্যকাকে ঘিরে 4000 বছরের অবরোধ এবং ভোগ দখলের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীন মিশরীয় যুগের থেকে শুরু করে খ্রিস্টীয় কয়েকশো বছর আগে পর্যন্ত, এমনকি 16 শতকে অটোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত বিভিন্ন রাজবংশ, সাম্রাজ্য এবং ব্যক্তি গাজা উপত্যকাকে শাসন, ধ্বংস এবং পুনরুদ্ধার করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট, রোমান সাম্রাজ্য বা মুসলিম জেনারেল ওমর ইবনে আল আস ও গাজা উপত্যকায় জয় করেছে। যখন যারা গাজা জয় করেছে, তখন তারা তাদের মতো করে এখানকার ধর্মীয় বিশ্বাস, সমৃদ্ধি এবং পতনকে প্রভাবিত করেছে। গাজা 1917 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। এরপর এটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। ব্রিটেন মূলত একটি ঐক্যবদ্ধ আরব রাজ্য গঠনের জন্য কাজ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও তুর্কিরা গাজা উপত্যকা এবং অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বেশিরভাগ এশিয়ান আরব অঞ্চলগুলোর ভবিষ্যতের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়। কিন্তু 1919 সালে প্যারিস শান্তি সম্মেলনের সময় বিজয়ী ইউরোপীয় শক্তিগুলো প্রতিশ্রুত ঐক্যবদ্ধ স্বাধীন আরব রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেয়। বরং তারা বেশ কয়েকটি ম্যান্ডেট জারি করে, যার মাধ্যমে
মধ্যপ্রাচ্যকে বিভক্ত করে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। এভাবে গাজা ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত লীগ অফ নেশন এর অনুমোদন দেয়। গাজা উপত্যকায় 1920 সাল থেকে 1948 পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেটেরই অংশ থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সদ্য গঠিত জাতিসংঘের উপর ছেড়ে দেয়। 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়, যার মাধ্যমে জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। ইহুদিদের মধ্যে ভূখণ্ডের 55%, গাজা উপত্যকা সহ বাকি অংশ আরবদের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে জেরুজালেমের আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে থাকবে বলে সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এই প্রস্তাবনা 1948 সালের মে মাসে কার্যকর হয়, যার ফলে ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটের অবসান ঘটে এবং ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। এরপরই যুদ্ধ শুরু হয়ে যায়, যা 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিতি পায়। এই সংঘাতের কারণে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী গাজা উপত্যকায় বসতি স্থাপন করে। যুদ্ধবিরতি স্বাক্ষরের পর গাজা উপত্যকা মিশরের দখলে চলে যায় এবং তাদের দ্বারাই শাসিত হয়। তবে সেই নিয়ন্ত্রণ থাকে 1967 সাল পর্যন্ত। ওই বছর ইসরায়েলের সাথে মিশর, জর্ডান এবং সিরিয়ার মধ্যে 6 দিনের যুদ্ধ বেঁধে যায়। সেই সময় মিশর, সিরিয়া, জর্ডান ও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বা আরবদের জোট বলা হতো। যুদ্ধে ইসরায়েলি বাহিনী জয়লাভের পর গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে ওই ভূখণ্ডের দখল নিয়ে একের পর এক সহিংস সংঘাত শুরু হয়, যা আজও অব্যাহত রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা বা অভ্যুত্থান শুরু হয়েছিল গাজায় 1987 সালে। সেই সময় ইসরায়েলপন্থী দল হামাস প্রতিষ্ঠিত হয়। পরে ওই সশস্ত্র গোষ্ঠীটি অন্যান্য অধিকৃত অঞ্চল ছড়িয়ে পড়ে। এরপর 1993 সালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে অসলো চুক্তি স্বাক্ষর হয়, যার মাধ্যমে জন্ম হয় প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি, PNA বা ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ। ওই চুক্তির মাধ্যমে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ সীমিত স্বায়ত্তশাসন দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া হয় যে ফিলিস্তিনিরা স্বশাসনের আংশিক অধিকার পাবে এবং ইসরায়েলের প্রথম পশ্চিম তীরের জেরিকো এবং তারপর গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে। এর পরিবর্তিতে ইসরায়েলি রাষ্ট্রের বৈধতা স্বীকার করে নেয় PLO। এরপর 2005 সালে দ্বিতীয় এবং সবচেয়ে সহিংস ইন্তিফাদার পর ইসরায়েল গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য এবং প্রায় 7,000 বসতি স্থাপনকারীদের প্রত্যাহার করে নেয়। এরপর 1 বছর পর ফিলিস্তিনি নির্বাচনে হামাস বিজয় অর্জন করে। এরপর 2007 সালে ফিলিস্তিনের হামাস এবং ফাতাহ পার্টির মধ্যে একটি সহিংস ক্ষমতার লড়াই শুরু হয়। সেই সময় ফাতাহ পার্টির নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সশস্ত্র গোষ্ঠীটি গাজায় বিজয়ী হয় এবং এখন পর্যন্ত তারাই সেখানকার শাসন ক্ষমতায় টিকে আছে। এরই মধ্যে গাজা উপত্যকায় বয়ে গেছে 3টি যুদ্ধ এবং 16 বছরের অবরোধ। হামাস ইসরায়েলকে ধ্বংস করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। সাম্প্রতিক বছরগুলোর এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট হামলা এবং অন্যান্য মারাত্মক হামলা চালায়। সামগ্রিকভাবে হামাস বা কিছু ক্ষেত্রে সামরিক শাখাকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পাশাপাশি অন্যান্য শক্তি। তবে ইরান এই সশস্ত্র গোষ্ঠীটিকে সমর্থন করে, সেই সাথে তাদের অর্থায়ন, অস্ত্র সরবরাহ সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে। হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েল এবং মিশর গাজা উপত্যকার উপর স্থল, আকাশ এবং সমুদ্র অবরোধ আরোপ করে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থার আহ্বান সত্ত্বেও ইসরায়েল 2007 সাল থেকে অবরোধ অব্যাহত রেখেছে। এই অবরোধ ফিলিস্তিনিদের বেসামরিক নাগরিকদের উপর এক ভয়াবহ প্রভাব ফেলে। গাজাবাসীদের স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। ইসরায়েলের মানবাধিকার গোষ্ঠী বিৎসেলেমের মতে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ঢোকা এবং বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। খুব বিরল ক্ষেত্রে তাদের চলাচল করতে দেওয়া হয়, যদিও কারো জীবন সংকট থাকে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন হয় এবং হাতে গোনা তালিকাভুক্ত কয়েকজন ব্যবসায়ী সুযোগ পায়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গাজায় অবস্থানকে একটি উন্মুক্ত কারাগারের সাথে তুলনা করেছে, যেখানে ফিলিস্তিনিদের উপর চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে হামাসের হাত থেকে ইসরায়েলি নাগরিকদের রক্ষা করার জন্য তারা এই অবরোধের মাধ্যমে গাজায় সীমানা নিয়ন্ত্রণ করছে এবং মিশর এই নিয়ন্ত্রণ আরোপে কাজ করছে।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি অবরোধকে বেআইনি এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে মনে করছে, যদিও এই অভিযোগ অস্বীকার করছে ইসরায়েলি কর্মকর্তারা। জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আইনজ্ঞরা মনে করেন যে গাজা এখনো ইসরায়েলের সাময়িক দখলে রয়েছে। অবরোধ ঠেকানোর প্রচেষ্টা চালাতে গিয়ে হামাস সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক তৈরি করেছে। এই সুড়ঙ্গ দিয়ে তারা গাজা উপত্যকায় পণ্য এবং অস্ত্র আনা নেওয়া করে। একই সাথে ভূগর্ভস্থ কমান্ড সেন্টার হিসেবে এই টানেলগুলো ব্যবহার করে তারা। ইসরায়েল এই সুড়ঙ্গগুলোকে হুমকি হিসেবে দেখে এবং প্রায়ই সেগুলোকে বিমান হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে। আমদানি এবং প্রায় সমস্ত রপ্তানি সীমিত করে ইসরায়েলকে 16 বৎসরের অবরোধ গাজায় অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিশ্বব্যাংকের মতে সেখানে বেকারত্বের হার 40% ছাড়িয়ে গেছে। জাতিসংঘের মতে গাজায় 65%-এরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মতে গাজার মোট জনসংখ্যার 63% খাদ্য অনিরাপদ অবস্থায় আছে। গাজায় বসবাসকারী অর্ধেক ফিলিস্তিনের বয়স 19 বছরের কম, কিন্তু তাদের আর্থসামাজিক প্রবৃদ্ধির সুযোগ খুবই সীমিত, যা একেবারেই নেই বললেই চলে। এছাড়া বহির্বিশ্বের সাথে তাদের যোগাযোগের কোনো সুযোগ নেই। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা উপত্যকায় ক্রমাগত সহিংসতার মধ্যে একটি প্রজন্ম বেড়ে উঠেছে, সেখানকার শিশুরা যুদ্ধের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব থেকে বেরিয়ে আসতে তেমন কোনো সহায়তা পায় না, যা গাজা উপত্যকায় বসবাসকারী শিশু কিশোরদের মধ্যে বিষণ্ণতা সহ মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালের একটি প্রতিবেদনে বলছেন, গাজা বন্ধ করে দেওয়ার কারণে অনেক প্রতিভাবান পেশাদার ব্যক্তিরাও বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না, যারা সুযোগ পেলে হয়তো সমাজে অনেক কিছু দিতে পারে। ফিলিস্তিনিদের মাতৃভূমি গাজায় অবাধে চলাফেরা করতে বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে এবং এর মধ্যে লাখ লাখ ফিলিস্তিনির উপর নিপীড়ন এবং তাদের উপর বৈষম্যের নিষ্ঠুর বাস্তবতা ফুটে উঠেছে। 23 লাখ ফিলিস্তিনি গাজায় আনুমানিক 360 বর্গ কিলোমিটার জুড়ে বসবাস করে। গাজা হল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি। ইসরায়েলের বেসামরিক সংস্থা হিসা এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘের মতে প্রায় 6 লক্ষ শরণার্থী এই অঞ্চলে 8টি জনাকীর্ণ শিবিরে বসবাস করে। লন্ডনের মতে এটি একই শহরে গড়ে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 5,700 জন, কিন্তু গাজা শহরে এই সংখ্যা 9,000-এরও বেশি। 2014 সালে ইসরায়েলের রকেট হামলা এবং হামাস যোদ্ধাদের হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য সীমান্ত বরাবর একটি প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করে। এ কারণে গাজা উপত্যকা একটি বড় অংশ জুড়ে কোনো আবাসন নির্মাণ বা চাষাবাদের জন্য কাজে লাগানো যাচ্ছে না। গাজায় বিদ্যুৎ বিভ্রাট একটি নিত্যদিনের ঘটনা। জাতিসংঘের মানবাধিকার সংগঠন OCHA অনুসারে গাজা বেশিরভাগ বাড়িতে দিনে মাত্র 3 ঘন্টা বিদ্যুৎ থাকে। গাজা উপত্যকা তাদের বেশিরভাগ বিদ্যুৎ ইসরায়েলে থেকে যায়। পাশাপাশি গাজায় একমাত্র বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং মিশর থেকে অল্প পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বেশিরভাগ গাজাবাসী পানির ঘাটতিতে ভুগছে এবং একটি অনিশ্চিত জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বসবাস করছে। ফিলিস্তিনি অঞ্চলে স্বাস্থ্যসেবার দায়িত্ব পালন করে ANP। OCH এর মতে ইসরায়েল এবং মিশরের অবরোধ স্বাস্থ্যে ANPর বিনিয়োগ কমে যাওয়া এবং ANP ও হামাসের মধ্যে আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সেখানকার স্বাস্থ্যসেবা পরিস্থিতিকে ভঙ্গুর করে তুলছে। জাতিসংঘের সেখানকার 22টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছে, তবে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘর্ষে বেশ কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গিয়েছে। তবে হামাসের সর্বশেষ হামলার পর গাজায় বেসামরিক নাগরিকদের জীবন এবং অবকাঠামো পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, শেষ করার আগে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আপনি আমেরিকার সাথে ভালো সম্পর্ক রেখে গাজার বন্ধু হতে চাওয়াটা একটা হাস্যকর প্রবাদ ছাড়া কিছুই নয়। যারাই ইসলামী রাষ্ট্র তারা প্রত্যেকেই আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের রাষ্ট্র পরিচালনা করছে। সো কি বোঝাতে চেয়েছি সবই বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওর এই তথ্যগুলো উইকিপিডিয়া এবং BBC বাংলা থেকে সংগৃহীত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।